আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা কথা বলবো সিরাজউদ্দৌলা নাটকের কিছু শর্ট প্রশ্ন নিয়ে। তো তোমরা যারা 2025 এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ এবং তোমাদের যে সিকিউ থাকবে সেখানে কিন্তু মানে ক এবং খ আকারে যে প্রশ্নগুলো লাগবে সেখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু অনেকগুলো তোমরা কমন পেতে পারো। তো যদি তোমরা কমন পেতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা যারা এখনো ভাই চ্যানেলটি এডুকেশন ছাগল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। তো প্রথম আমরা কথা বলবো সিরাজউদ্দৌলার কিছু সিকিউ নিয়ে। সিরাজউদ্দৌলার কিছু তোমার হচ্ছে যে শর্ট প্রশ্ন রয়েছে সেই শর্ট প্রশ্ন নিয়ে কথা বলবো। তাহলে দেখো, প্রথমে দেখো সিরাজউদ্দৌলা নাটকের মোট কিন্তু কয়টি অঙ্ক রয়েছে, মোট অঙ্ক রয়েছে কিন্তু। তাহলে সিরাজউদ্দৌলা নাটকের মোট কিন্তু তোমার হচ্ছে 4টি অঙ্ক রয়েছে। এরপর আমার 2 নম্বর যে প্রশ্ন রয়েছে, সিরাজউদ্দৌলা নাটকের মোট কয়টি দৃশ্য রয়েছে, মোট 12টি দৃশ্য রয়েছে কিন্তু সিরাজউদ্দৌলা নাটকে। তাহলে সিরাজউদ্দৌলা নাটকের মোট অঙ্ক রয়েছে 4টি এবং সিরাজউদ্দৌলা নাটকের মোট দৃশ্য রয়েছে কিন্তু 12টি। এই নাটকের মোট চরিত্র কতটি? এই নাটকের মোট কিন্তু চরিত্র 40টি। এটা কিন্তু তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সিরাজউদ্দৌলা নাটকে কিন্তু চরিত্র কতটি। সিরাজউদ্দৌলা নাটকের চরিত্র তোমার হচ্ছে 14টি, মোট দৃশ্য 12টি এবং নাটকে কিন্তু তোমার হচ্ছে অঙ্ক রয়েছে কিন্তু 4টি। সিরাজউদ্দৌলা এটি একটি ঐতিহাসিক নাটক। সিরাজউদ্দৌলা এটি একটি ঐতিহাসিক নাটক এবং এটি কিন্তু ট্রাজেডি ধর্মী নাটক। এই নাটকের তোমার হচ্ছে প্রকৃতি কিন্তু তোমার হচ্ছে এটা কিন্তু ট্রাজেডি ধর্মী নাটক। সিরাজউদ্দৌলা একটি ট্রাজেডি ধর্মী নাটক। এরপর রয়েছে প্রথম অঙ্কে প্রথম দৃশ্যে কোন দুর্গের কথা বর্ণনা করা হয়েছে। তো তোমরা জানো যে প্রথম অঙ্কে সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কে কিন্তু প্রথম যে দুর্গের কথা বলা হয়েছে এটা কিন্তু তোমার হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গের কথা বলা হয়েছে, যেটা সিরাজউদ্দৌলা কিন্তু ধ্বংস করে দিয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে সিরাজউদ্দৌলা শ্বশুরের নাম কি? তোমরা জানো সিরাজউদ্দৌলা শ্বশুরের নাম কিন্তু তোমার হচ্ছে মোহাম্মদ ইরিস খান। যখন সিরাজউদ্দৌলা মানে শেষ পর্যায়ে বা মৃত্যু পর্যায়ে তখন কিন্তু সে টাকা পয়সা সব নিয়ে পালিয়ে গিয়েছিল। তো সিরাজউদ্দৌলা নাটকের শ্বশুরের নাম হচ্ছে ইরিস খান এবং এখানে কিন্তু তোমার হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গের কথা বলা হয়েছে। পরে দেখবো এই নাটকে কোম্পানি শব্দটি দ্বারা বোঝানো হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সিরাজউদ্দৌলা নাটকে তোমার কোম্পানি শব্দটি দ্বারা কিন্তু বোঝানো হয়েছে তোমার কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা 1610 সালে কিন্তু বাংলায় এসেছিল। পরে যেটা প্রশ্ন হচ্ছে যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ এই আমাদের প্রতিজ্ঞা উক্তিটি কার? উক্তিটি হচ্ছে তোমার ক্লেটনের। ঠিক আছে, উক্তিটি হচ্ছে তোমার ইংলিশ লর্ড ক্লেটনের উক্তি, যুদ্ধে জয়লাভ করবো অথবা মৃত্যুবরণ করবো। এটা কিন্তু তোমার হচ্ছে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ উক্তিটি কার? এটা কিন্তু তোমার ক্লেটনের। এরপর আমরা কথা বলবো চুপ বেঈমান কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না। চুপ বেঈমান কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না উক্তিটি কে করেছিল? এটা তোমাদের আসতে পারে। উক্তিটি করেছিল কিন্তু ক্লেটন। উক্তিটি করেছিল কিন্তু লর্ড ক্লেটন। কে লর্ড ক্লেটন করেছিল? কাকে বলেছিল? ওয়ালি খানকে। ওয়ালি খান যে যুদ্ধের সন্ধি করেছিল তাকে বলছিল। এরপর আমরা পড়াশোনা দেখবো ইংরেজদের বীর সন্তান বলে নিজেদের পরিচয় দেয় কে? ক্লেটন। তাহলে ইংল্যান্ডের বীর সন্তান বলে নিজেকে পরিচয় দেওয়া হয়েছে কিন্তু লর্ড ক্লেটন। পরে প্রশ্ন দেখো নবাবের গোলন্দাজ বাহিনী কোন খাল পেরিয়ে ইংরেজ দুর্গের দিকে আসতেছিল? এটা হচ্ছে শিয়ালদাহের মারাঠা খাল। শিয়ালদাহের মারাঠা খাল পেরিয়ে কিন্তু নবাবের গোলন্দাজ বাহিনী দুর্গের কাছে আসতেছিল। ব্রিটিশ সিংহ ভয় লেজ গুটিয়ে নিলেন এবার লজ্জার কথা উক্তিটি কিন্তু উন্মোচন করেছিলেন। তাহলে এই গল্পে সিরাজউদ্দৌলার গল্পে কিন্তু কিছু কিছু উক্তি রয়েছে যে গত তোমার যে দুটোটা বললাম এবং এই উক্তির সহ এই উক্তিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু তোমার পরীক্ষাতে আসবে এমসিকিউ হিসেবে এবং তোমার অ্যাডমিশনে কিন্তু আসবে। ভিডিওটি যদি দেখো তোমাদের কিন্তু অ্যাডমিশনের কাছে লাগবে। তো ব্রিটিশ সিংহর ভয়ে লেজ গুটিয়ে নিলেন এবার লজ্জার কথা উক্তিটি করেছিলেন কিন্তু তোমার চাঁদ ক্লেটন বলেছিল, ক্লেটনকে বলেছিল। এবার দেখো যুদ্ধ করতে করতে প্রাণ দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন ক্যাপ্টেন ক্লেটন। তাহলে যুদ্ধ করতে করতে প্রাণ দেবেন কে প্রতিজ্ঞা করেছিল? ক্যাপ্টেন কিন্তু ক্লেটন বলেছিল যুদ্ধ করতে করতে আমরা প্রাণ দেবো। উমিচাঁদ বললেন হলওয়েল হলো গাইস হাসপাতালের হাতুড়ে সার্জন। তাহলে উমিচাঁদ হলওয়েলকে কি করে? উমিচাঁদ হলওয়েল কিন্তু কটূক্তি করে বলেন যে উমিচাঁদ বলেন হলওয়েল হলো গাইস হাসপাতালের হাতুড়ে ডাক্তার। এই কথাটি বলেছিলেন উমিচাঁদ। উমিচাঁদ কাকে কমান্ডার ইন চিফ বলেন? হলওয়েলকে কমান্ডার ইন চিফ বলেন উমিচাঁদ। ইংরেজরা আত্মরক্ষার নামে কাশিম বাজারে তারা গোপন যে অস্ত্র তারা কিন্তু সেখানে রেখেছিল। নবাবের নিষেধ অগ্রাহ্য করে হলওয়েল কাকে আশ্রয় দেন? এটা হচ্ছে কৃষ্ণ বল্লভকে। কৃষ্ণ বল্লভ কিন্তু নবাব সিরাজউদ্দৌলার অনেক টাকা চুরি করে নিয়ে কিন্তু চলে এসেছিল এবং কৃষ্ণ বল্লভকে আশ্রয় দেন কিন্তু হলওয়েল। নবাবের অগ্রাহ্য করে, হুকুম অগ্রাহ্য করে। ফোর্ট উইলিয়াম আক্রমণ করতে উমিচাঁদ কার নিকট? ফোর্ট উইলিয়াম আক্রমণ বন্ধ করতে উমিচাঁদ কার নিকট যান? এই উমিচাঁদ কিন্তু তোমার হলওয়েলের নিকট যান। তাহলে এখানে উত্তরটা দেওয়া নাই। ফোর্ট উইলিয়াম আক্রমণ বন্ধ করতে উমিচাঁদ কার নিকট যান? এটা হলওয়েলের নিকট যান বা হলওয়েল ছিল তার। ফোর্ট উইলিয়াম আক্রমণ বন্ধ করতে উমিচাঁদ কিন্তু ক্লেটনের নিকটে যান, তখন ক্লেটন কিন্তু ছিল কিন্তু ক্লেটন বলছে যুদ্ধ চলবে। ইংরেজরা কাকে ঘুষ দিয়ে চন্দ্রনগর ধ্বংস করেছিলেন? বেঈমান নন্দকুমারকে। তাহলে ইংরেজরা কিন্তু কাকে ঘুষ দিয়েছিল? তো নন্দকুমারকে ঘুষ দিয়ে কিন্তু তোমার হচ্ছে চন্দ্রনগর ধ্বংস করেছিল। 10 লাখ টাকা খেসারত দিতে নবাবের কাছ থেকে মুক্তি লাভ করেন কে? মানিক চাঁদ। 10 লাখ টাকা খেসারত দিয়ে নবাবের কাছ থেকে মুক্তি লাভ করে মানিক চাঁদ।
আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি, সংলাপটি করেন মির্জাফর। আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি, সংলাপটি মির্জাফরের। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ সংলাপ যে আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না, এটা আছে মির্জাফর বলেছিল। এরপর বলছিল মিরনের বাসগৃহে ছদ্মবেশে প্রবেশ করেছিলেন রায় দুর্লভ। তাহলে ছদ্মবেশে প্রবেশ করেছিলেন রায় দুর্লভ মিরনের বাসগৃহে। চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র। উক্তির রায় দুর্লভ কাকে উদ্দেশ্য করে বলেন? মিরনকে উদ্দেশ্য করে বলেছিলেন এটা রায় দুর্লভ, যে চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র। ইংরেজদের মধ্যে কে কাকে রমণীর ছদ্মবেশে মিরনের বাসগৃহে প্রবেশ করান? এটা আছে ওয়াটস ও ক্লাইভ। তাহলে ইংরেজদের মধ্যে কে কাকে, তাহলে ইংরেজদের মধ্যে ওয়াটস রমণীর ছদ্মবেশে ক্লাইভকে কোথায় তোমার যে রমণীর বাসগৃহে প্রবেশ করায়। আত্মসমর্পণ করায় এখন যুক্তিসঙ্গত, উক্তির হচ্ছে হলওয়েল, এবং করায় এখন কি যুক্তিসঙ্গত, উক্তির হচ্ছে হলওয়েলের। দলিলে সর্বশেষ স্বাক্ষর করেন মির্জাফর, যে একটা দলিল হয়েছিল যে একে সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পরে কে কত টাকা নেবে, সর্বশেষ স্বাক্ষরটি করেছিল কিন্তু মির্জাফর। নবাব আলীবর্দী খাঁয়ের প্রিয় পাত্র ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। এরপর তোমরা তো জানোই শওকত জঙ্গের পিতার নাম ছিল সৈয়দ আহমেদ। শওকত জঙ্গের পিতার নাম ছিল সৈয়দ আহমেদ। শওকত জঙ্গের মাতার নাম ছিল শাহ বেগম। তাহলে শওকত জঙ্গের পিতার নাম সৈয়দ আহমেদ এবং মাতার নাম ছিল কিন্তু শাহ বেগম। মির্জাফরের বিশ্বস্ত গুপ্তচর কে? ওমর বেগ জমাদার। এই ওমর বেগ জমাদার কিন্তু মির্জাফরের বিশ্বস্ত কি ছিল? তোমার গুপ্তচর। সিরাজউদ্দৌলা নাটকে কোন পাখির ডাকের কথা উল্লেখ রয়েছে? দেখো এখানে পেঁচার ডাকের কথা উল্লেখ রয়েছে সিরাজউদ্দৌলা নাটকে। মোহনলালের অনুচরদের কাছে ক্লাইভ কর্তৃক মির্জাফরকে লেখা কয়টি চিঠি ধরা পড়েছে? তাহলে মোহনলালের কাছে কিন্তু 3টি চিঠি ধরা পড়েছে, সেই চিঠিগুলো লিখেছিল ক্লাইভ। ঠিক আছে। নবাবের রাজধানী ছিল মুর্শিদাবাদে। তোমরা জানো যে সিরাজউদ্দৌলা কিন্তু নবাবের রাজধানী ছিল মুর্শিদাবাদে। কোন সৈনিক ফ্রান্সের শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছিল? সার্ফে। তাহলে সার্ফে কিন্তু তোমার হচ্ছে লড়াই করে। কোন সৈনিক ফ্রান্সের শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছিল? সেটা হচ্ছে সার্ফে। তাহলে সার্ফে কিন্তু ফ্রান্সের শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছিল বাংলার হয়ে। তাদেরকে স্ট্যান্ডিং লাইক পিলার্স বলা হয়েছে? মির্জাফর, রাজবল্লভ এবং রায়দুল্লভকে। মির্জাফর তোমরা জানো যে মির্জাফর, রায়বল্লভ এবং রায়দুল্লভ কিন্তু তারা যে যুদ্ধ করেছিল না, তারা কিন্তু ওই পলাশী মাঠে গিয়ে দাঁড়িয়েছিল, এই জন্য তাদেরকে স্ট্যান্ডিং লাইক পিলার্স বলা হয়েছে। আপনার নিকট সেনাবাহিনী চুপ করে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং লাইক পিলার্স, এই উক্তিটি করেছিল সার্ফে। আপনার বিরাট সেনাবাহিনী চুপ করে দাঁড়িয়ে আছে, এই উক্তিটি করেছিল তোমার সার্ফে। রাইসুল-জৌহলাকে বুটের লাথি মারে কেটে রাজা রামকান্ত রায়। রাইসুল-জৌহলাকে বুটের লাথি মারে রাজা রামকান্ত রায় চিঠি পাঠাইছে রাজা মানিক চাঁদের নিকট। রাইসুল-জৌহলার প্রকৃত নাম ছিল নবাব নারায়ণ সিং। রাইসুল-জৌহলার প্রকৃত নাম ছিল কি? নারায়ণ সিং। সিরাজউদ্দৌলা কলকাতায় দেওয়ান নিযুক্ত করেন রাজা মানিক চাঁদকে। তাহলে সিরাজউদ্দৌলা কিন্তু নবাব সিরাজউদ্দৌলা কলকাতার দেওয়ান নিযুক্ত করে রাজা মানিক চাঁদকে। নাটোরের মহারানী ভবানীর স্বামীর নাম ছিল তোমার রাজা রামকান্ত রায়। তাহলে সিরাজউদ্দৌলা তাড়া খেয়ে ইংরেজদের আস্তানা গেড়েছে ভাগীরথী নদীর ফোর্ট উইলিয়াম কলেজে। তাহলে সিরাজউদ্দৌলা তাড়া খেয়ে ইংরেজরা আস্তানা গেড়েছিল কোথায়? ভাগীরথী নদীর তীরে। সিরাজউদ্দৌলা আত্মহত্যাকারীর নাম মোহাম্মদী বেগ। এই মোহাম্মদী বেগে কিন্তু 10,000 টাকার বিনিময়ে মিরনের নিকট থেকে নিয়েছিল এবং সিরাজউদ্দৌলাকে কিন্তু গলা কেটে আত্মহত্যা করে। সিরাজউদ্দৌলা পূর্ব নাম সিরাজউদ্দৌলা শাহ কুলি খা মির্জা মোহাম্মদ হজরত জঙ্গ বাহাদুর। সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম ছিল লুৎফুন্নেসা। সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম ছিল কিন্তু লুৎফুন্নেসা। সিরাজউদ্দৌলার মায়ের নাম ছিল আমেনা বেগম। সিরাজউদ্দৌলার মায়ের নাম ছিল আমেনা বেগম। আল্লাহর কালাম ছুঁয়ে ওয়াদা করেছিল মির্জাফর। তারপরে কিন্তু মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু তিনি সে কোরআন শরীফ ছুঁয়ে কিন্তু তোমার হচ্ছে প্রতিজ্ঞা করেছিল যুদ্ধে বিশ্বাসঘাতকতা করবে না, তাও কিন্তু সে যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছিল। কোথায় গিয়ে নবাব ইংরেজদের মুক্তি দেন? মুর্শিদাবাদে গিয়ে কিন্তু নবাব ইংরেজদের মুক্তি দেন। তোমার কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী ছিল কি? ড্রেক। একটা চরিত্র রয়েছে উক্তিটি ড্রেকে। তোমার কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী, তোমরা কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী, উক্তিটি হচ্ছে তোমার হচ্ছে লর্ড ড্রেকের। পেশেন্ট ইজ দ্য কি অফ ইয়ং ম্যান, উচ্চকণ্ঠে উক্তিটি করেন ড্রেক। ভাগীরথী নদীতে ইংরেজদের ভাসমান জাহাজ থেকে কলকাতা দূরত্ব তোমার 40 মাইলের মতো। তো ভাগীরথী নদীর দূরত্ব থেকে কলকাতা দূরত্ব 40 তোমার মাইলের মতো। ইংরেজদের ভাসমান জাহাজে কোন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল? ইংরেজদের যে ডেক ছিল সেই ডেকে কিন্তু ম্যালেরিয়া এবং আমাশয়ের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। এবার একটা উক্তি রয়েছে, দেখো, আমি চিরকাল ইংরেজদের বন্ধু, মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি বজায় রাখবো। উক্তিটি উমিসাদের। আমি চিরকাল ইংরেজদের বন্ধু, মৃত্যু পর্যন্ত আমি এই বন্ধুত্ব বজায় রাখবো, উক্তিটি করেছিল তোমার কিন্তু উমিসাদ। কোম্পানির প্রতিনিধিদের কাছে লবণ বিক্রি করে বলে কারা জৈনিক প্রজার বাড়িঘর জ্বালিয়ে দেয়? কোম্পানির গুন্ডারা। এখানে দুটো প্রশ্ন রয়েছে। আমি চিরকাল ইংরেজদের বন্ধু থাকবো, এটা আছে উক্তি করেছিল উমিসাদ, এবং লবণ না বিক্রি করার কারণে ইংরেজদের পান্ডারা তাদের প্রজাদেরকে বাড়িঘর জ্বালিয়ে দেয়। এরপরে যে প্রশ্ন রয়েছে লবণ নিয়ে, লবণের ইজারাদার কে? কুঠিয়াল ইংরেজ হচ্ছে লবণের ইজারাদার। এরপরে হচ্ছে রাজবল্লভ কোন গোত্রে ব্রাহ্মণ
রায়দুল্লভ কোন গোত্রের? কায়স্থ গোত্রের আছে রায়দুল্লভ। গাধা ক্লাইভের গাধা, এটা প্রশ্ন ছিল এ বলেছিল মির্জাফরকে, ক্লাইভ গাধা বলেছিল মির্জাফরকে। সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপ মোহাম্মদী বেগের। তাই সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপ ছিল মোহাম্মদী বেগের। মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সিকান্দার আবু জাফর সাপ্তাহিক অভিযান পত্রিকাটি সম্পাদনা করেন। মাহাতার শেঠ কোন ধর্মের অনুসারী? মাহাতার শেঠ হচ্ছে জৈন ধর্মের অধিকারী ছিল। উমিসাদ কোন ধর্মের অনুসারী? উমিসাদ ছিল কিন্তু তোমার শিখ ধর্মের অনুসারী। এবার হচ্ছে খ্রিস্টান ওয়াটস কোন জাতি? ফিরিঙ্গি জাতি ছিল। ফিরিঙ্গি কিন্তু তোমার হচ্ছে ইয়াদের মানে ফ্রান্সের যারা অধিবাসী ছিল তাদেরকে কিন্তু ফিরিঙ্গি বলা হয়, বা ফরাসিদের কিন্তু ফিরিঙ্গি বলা হয়। ওয়াটস কিন্তু তোমার হচ্ছে ফিরিঙ্গি ছিল। মোহনলাল তথ্য মতে নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে নবাবের সৈন্য ছিল 50,000-এর বেশি। তাহলে নবাব সিরাজউদ্দৌলার সৈন্য ছিল 50,000-এর বেশি। পলাশী যুদ্ধে নবাবের পক্ষে কামান ছিল 50টির বেশি। পলাশী যুদ্ধে ইংরেজদের কামান ছিল গোটা 10। তারপরে কিন্তু মির্জাফরের বিশ্বাসঘাতকতা কিন্তু নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে হেরে যায়। 50,000 সৈন্য এবং 50টি কামান নিয়েও কিন্তু এই যুদ্ধে হেরে যায়। যুদ্ধে নবাব পরাজিত হলে উমিসাদকে দেওয়ার কথা ছিল 20 লাখ টাকা। মির্জাফর সহায়তায় ক্লাইভ পাই বার্ষিক 4 লক্ষ টাকা। তাহলে বার্ষিক 4 লক্ষ টাকা পায় মির্জাফরের সহায়তায় লর্ড ক্লাইভ। মির্জাফর ছিলেন নবাব আলীবর্দী খাঁর সেনাপতি এবং বকশি এবং নবাব সিরাজউদ্দৌলার সিপাহসালা। তো এক কথায় মির্জাফর ছিলেন নবাব আলীবর্দী খানের সেনাপতি এবং বকশি এবং নবাব সিরাজউদ্দৌলা কিন্তু সিপাহসালা মানে ঘোড়া যে প্রধান সেনাপতি ছিলেন, এক কথা বলা যায়। পলাতক নবাব সিরাজউদ্দৌলা মীর কাসিমের সৈন্যদের হাতে বন্দী হন ভগবান গোলায়। তাহলে একটা জায়গার নাম রয়েছে ইন্ডিয়াতে ভগবান গোলায়। সেইখানে কিন্তু নবাব সিরাজউদ্দৌলা পালানোর সময় ধরা পড়ে। নবাবের মুখের শেষ বাক্যটি ছিল লা ইলাহা। পলাশী যুদ্ধ হয় তোমার 1757 সালে। তোমাদের যে প্রশ্নগুলো এখন শর্ট প্রশ্নগুলো বললাম বা তোমাদের দেখালাম বা তোমাদের উত্তর করে দিলাম, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখবে। এগুলো কিন্তু তোমার হচ্ছে তোমার সামনে যে তোমার এইচএসসি পরীক্ষা রয়েছে, সেই এইচএসসি পরীক্ষাতে কিন্তু অবশ্যই এখান থেকে তুমি 4 থেকে 5টি প্রশ্ন কমন পাবে এবং তোমার অ্যাডমিশনে কিন্তু এই বিষয়গুলো তোমাদের কাজে লাগবে। তো ভিডিওটি এখানে শেষ করতেছি। এখন যারা ভাই চ্যানেলটি উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাইয়া, দ্রুত কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।